নমস্কার, আমি বিশ্ব মজুমদার। শুরু করছি সোজা সাপটা। বঙ্গভঙ্গ এই শব্দটির সঙ্গে বাঙালির পরিচয় অতি প্রাচীন, সেই 1905 সাল থেকে। তবে সে অতীত খুব একটা সুখের নয়। 1905 হোক বা 1947, বাঙালির কাছে বঙ্গভঙ্গ মানেই ক্ষোভ, আন্দোলন আর ভিটে হারানোর আতঙ্ক। সম্প্রতি এই শব্দটি ফের আলোচনার টেবিলে উঠে এসেছে। তবে কারণটা একেবারেই রাজনৈতিক, যার নেপথ্যে মূলত দুই ব্যক্তি, রাজ্য বিজেপির সভাপতি তথা উত্তর পূর্ব উন্নয়নের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। আরও একজন আছে, বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত রায় ওরফে অনন্ত মহারাজ। শুক্রবার দিল্লি যাওয়ার আগে কড়া ভাষায় যার প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি, আপাতত যে প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি, যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গের সিমিলারিটি কি কি আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে। উত্তরবঙ্গ তো বাংলা নয়, ভাষা, ল্যাঙ্গুয়েজ, কালচার আলাদা। অ্যাসোসিয়েশনের মাধ্যমে ভারতের সঙ্গে সামিল হয়েছি, পশ্চিমবঙ্গের সঙ্গে সামিল হয় নাই। আমরা রাজ্যকে ভাগ করতে চাচ্ছি না, আমার রাজ্যটা আমরা রিসেট করতে চাচ্ছি। ওটা বাংলা বলে সংবিধানে প্রমাণ করুক এটা বাংলা কি করে হয়েছে। প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর অফিস থেকে বলে দিয়েছে গৃহ মন্ত্রণালয়কে রাজ্যটা বানিয়ে দেওয়ার জন্য। এটা তো গভর্নমেন্টকে বলছি, দেরি কেন করছে? বাংলাকে ভাগ করার চক্রান্ত, একদিকে হচ্ছে ইকোনমিক ব্লকেট, অন্যদিকে হচ্ছে জিওগ্রাফিক্যালি ব্লকেট, পলিটিক্যাল ব্লকেট এবং বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করে দেওয়ার দেশকে যে পরিকল্পনা, এবং মিনিস্টার নিজে পার্লামেন্ট ইজ ইন প্রসেস, হি ইজ মেকিং হিজ ওন স্টেটমেন্ট টু ডিভাইড দ্য বেঙ্গল। बंगाल से वहां के लोग मालदा और मुर्शिदाबाद से आकर हमारे लोगों को भगा रहे हैं और हिंदुओं का गांव खाली हो रहा है। स्पीकर महोदय, आग्रह है, किशनगंज, अररिया, कटिहार, मालदा, मुर्शिदाबाद और पूरा संथालपना है, इसको यूनियन टेरिटरी बनाइए, नहीं तो हिंदू खाली हो जाएंगे। एनआरसी लागू करिए। Different party member is giving different type of statement to divide Bihar, to divide Jharkhand, to divide Assam, to divide Bengal. We strongly condemn this attitude. Divide Bengal, to divide Bengal means divide our country India. We don't support this. সুকান্ত মজুমদার বলছেন উন্নয়নের কথা, অনন্ত মহারাজ বলছেন ইতিহাসের কথা, আর তাদের দলের আরেকজন সাংসদ নিশিকান্ত দুবে বলছেন ধর্মের কথা। যুক্তি যাই হোক না কেন, তার ব্যাখ্যা মোটের উপর এক। বিজেপি নেতাদের এই বক্তব্য প্রত্যাশিতভাবেই তৃণমূলের হাতে অস্ত্র তুলে দিয়েছে, যে অস্ত্রের নাম বঙ্গভঙ্গ। মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিযোগ করছেন বাংলা ভাগের চক্রান্ত করছে বিজেপি, বাংলাকে অর্থনৈতিকভাবে আটকে দেওয়ার চক্রান্ত করছে তারা। সত্যি কি তাই, নাকি এর পেছনেও রয়েছে বা নেপথ্যেও রয়েছে ভোট ব্যাংকের জটিল হিসেব নিকেশ? আর এ নিয়েই আজ আমাদের আলোচনা। আজকের মোশন, ধর্মের নামে বঙ্গভঙ্গ, ভোট অঙ্কি নয়ার অঙ্গ। আর এ নিয়ে বলতে যারা আজ আমার সঙ্গে আছেন, একদম বাঁদিকে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। বৈশ্বনাথ, আপনাকে স্বাগত। তার পাশেই রয়েছেন সিপিআইএম এর পক্ষে কনিনিকা ঘোষ বোস। কনিনিকা, আপনাকে স্বাগত। রয়েছেন বিজেপির পক্ষে বিমল শঙ্কর নন্দ। বিমল, আপনাকে স্বাগত। একদম ডান দিকে রয়েছেন বিজেপির পক্ষে অভ্র সেন। অভ্র, স্বাগত। রয়েছেন কংগ্রেসের পক্ষে চন্দন ঘোষ চৌধুরী। চন্দন, আপনাকেও স্বাগত। এবং রয়েছেন তৃণমূলের পক্ষে অরূপ চক্রবর্তী। অরূপ, আপনাকে স্বাগত। আমাদের আজকের মোশন, ধর্মের নামে বঙ্গভঙ্গ, ভোট অঙ্কেই নয়ার অঙ্গ। প্রথম বক্তা অভ্র।
অভ্র সেন। আপনাদের মোশনটা অত্যন্ত প্রাসঙ্গিক বলে আমি মনে করি এবং প্রাসঙ্গিকতার জায়গা থেকে আমি আমার বক্তব্য শুরু করছি। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তো আমি অশিক্ষিত বলে অসম্মান করতে পারি না, অন্য কাউকে আমি অসম্মান করতে পারি না, কিন্তু আমি একটা জিনিস প্রথমেই ধরিয়ে দেব যে তৃণমূল কংগ্রেস নামক এই যে দলটা যেই ব্যাখ্যাটা করছে মাননীয় সুকান্ত মজুমদারের বক্তব্যের, সেটা কতটা ভুল। আপনারাও দয়া করে সুকান্ত মজুমদারের বক্তব্যটা আনকাট ভাবে পুরোটা দেখান। উনি পরিষ্কার বলেছেন এই যে উত্তরবঙ্গের এই অংশটা পশ্চিমবঙ্গের অংশ হিসেবেই স্পেশাল প্যাকেজের অন্তর্ভুক্ত যাতে হতে পারে এই নিয়ে কিন্তু উনি একটা প্রস্তাব দিয়েছেন। এটা নিয়ে বিতর্কের জায়গাটা আমি কোথায় বুঝতে পারছি না, বা হয়তো বিতর্কের জায়গাটা রয়েছে কারণ তৃণমূল কংগ্রেসের কাছে এটা একটা হাতের মোয়া হয়ে দাঁড়িয়েছে, কারণ ওদের বলার তো আর কিছু নেই আজে বাজে বকা ছাড়া। এবার যদি এদের আজে বাজে বকা নিয়ে আমি বলি, আমাকে তো বলতেই হচ্ছে যে সঠিকটার উপরে আলোকপাত হওয়া দরকার। বিশ্বদা, আপনি দয়া করে কয়েকটা নিউজ পেপার রিপোর্টে যেগুলো প্রকাশিত হয়েছে ওই ঘটনাগুলো তুলে ধরুন। 2013-তে পাকিস্তানের হাই কমিশনার আব্দুল বাশির আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে এসে স্পেশালি দেখা করেন। স্পেশালি দেখা করে উনি বলেন যে ওনার এটা স্বপ্ন ছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার, এবং পাকিস্তান চায় আমাদের এই রাজ্যের সঙ্গে এবং রাজ্যের মানুষের সঙ্গে নাকি স্পেশাল একটা সম্পর্ক গঠন করবে। তারপরে একটু 2014-তে এগিয়ে আসুন। বর্ধমানে একটা বম ব্লাস্ট হয়। এই বর্ধমানে বম ব্লাস্টের পরে আমাদের রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত দায়িত্ব সহকারে একটা স্টেটমেন্ট পাস করেছিলেন। উনি দায়িত্ব সহকারে ইনভেস্টিগেশনের আগেই স্টেটমেন্ট পাস করে দিয়েছিলেন এই বম ব্লাস্ট নাকি ঘটিয়েছে RAW, আমাদের দেশের র। তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে অসামান্য বাণী প্রকাশিত হয় পাকিস্তানের ডন পত্রিকায়। ঠিক এর পরে 2015 সালে এই পাকিস্তানের হাই কমিশনার আব্দুল বাশির আবার এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন, এবং সেখানে সংবাদ মাধ্যমে প্রকাশিত রয়েছে, আমার কাছে সঙ্গে সেটার কপি রয়েছে। উনি বলেন যে পাকিস্তানের ঘরে ঘরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত নাকি জনপ্রিয়। এবার তার সঙ্গে আপনি যদি যোগ করেন এই তৃণমূল সরকারের একজন মহান নেতা রয়েছেন, নেতা কাম মন্ত্রী, যিনি হচ্ছেন মিনি পাকিস্তানের জনক। উনি নিজের কনস্টিটিউয়েন্সিকে মিনি পাকিস্তান বানাচ্ছেন। উনি কিছুদিন আগে আবার বলেছেন যে যারা ইসলাম ধর্মের বাইরে জন্মগ্রহণ করে তারা নাকি দুর্ভাগা। এবার তাহলে এই জিনিসগুলো 1+1 2 করে কি আমি বলবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস ভারতবর্ষ থেকে পশ্চিমবঙ্গকে আলাদা করার চক্রান্ত করছে? এটা যদি আমি বলি আমি কি খুব ভুল বলবো? কারণ এই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে এই মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে কি বলেছেন? উনি বলেছেন যে বাংলাদেশ থেকে যারা আসবে আমরা তাদেরকে জায়গা দেব। আপনি এই জিনিসটা দেখান বিশ্বদা যে বাংলাদেশের বিদেশ মন্ত্রক 1 থেকে 2 দিন আগে সেটার নিন্দা করেছে এবং ক্যাটাগরিক্যালি বলেছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য মানে সন্ত্রাসবাদীদের পরোক্ষভাবে হেল্প করা। তার সঙ্গে এটাও যেন ভুলে না যাই 2020, 21, 22, 23 এই 4 বছরে আমাদের রাজ্য থেকে আল কায়দা, জামাত থেকে শুরু করে আইসিস সবকটা জঙ্গি গোষ্ঠীর জঙ্গি কিন্তু ধরা পড়েছে। আমাদের রাজ্য পুলিশ ধরেনি, অন্যান্য রাজ্য থেকে এসে পুলিশরা এসে ধরে নিয়ে গেছে বা সেন্ট্রাল টিম এসে ধরে নিয়ে গেছে। এটা পশ্চিমবঙ্গের অবস্থা করেছেন, আর তারপর কোনো ইস্যু না পেয়ে আজে বাজে বকে যাচ্ছেন। অভ্র কি বলবেন নিশিকান্ত দুবে বা অনন্ত মহারাজ নিয়ে আমি পরে শুনবো। পরের বক্তা তৃণমূলের পক্ষে বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। আসলে ইলেকশনে যতবার ওরা হেরেছে বিজেপি পার্টি, ততবারই এরা উত্তরবঙ্গকে আমাদের বাংলা থেকে আলাদা করার আওয়াজ তুলেছে। এই যে জন বার্লা আগে আলিপুরদুয়ারের এমপি ছিলেন, তিনি বলেছিলেন 2021 সালে, এবারেও হেরে যাওয়ার পরে সুকান্ত মজুমদার বলেছেন যে উত্তরবঙ্গকে উত্তর পূর্বের সঙ্গে সংযুক্ত করতে হবে, এবং তার সঙ্গে নিশিকান্ত দুবে বাংলার 2টো জেলাকে নিয়ে একটা কেন্দ্রীয় শাসিত অঞ্চলের কথা বলছেন। আসলে বিজেপির রাজনীতিতে তো কাজের কথা বলার ক্ষমতা নেই, কারণ ওরা বলতে পারেনি যে কত চাকরি দিয়েছে 10 বছরে, দেশের অর্থনীতিতে কি উন্নতি করেছে, দেশের ব্যাংকের যারা টাকা লুট করে নিয়ে গেছিল সেই টাকা তারা উদ্ধার করতে পারেনি, কালো টাকা বিদেশ থেকে উদ্ধার করতে পারেনি, আজকে দেশের সর্বোচ্চ বেকার সংখ্যা, এইগুলো যখন দেশের কেন্দ্রীয় সরকার চালানোর পরে বলেছিল আপকি বার 400 কি পার, 240-এ গাড়ি থেমে গেছে। তাই জন্য এখানে এসে যখন বাংলায় 19টা আসন থেকে 12টা আসনে নেমে গেছে, যখন বাংলার মানুষ বিপুল জনাদেশকে দিয়ে
তৃণমূল কংগ্রেসকে জয়ী করে যে 22টা আসন থেকে তৃণমূল এসে 29টা আসন পেয়েছে, তখন আবার করে এই ধরনের ঘৃণ্য নোংরা বিচ্ছিন্নতাবাদী রাজনীতি বিজেপি পার্টি করবার চেষ্টা করছেন। এদের আসলে কোনো ভিত্তি নেই, এরা খালি ভাষার ওপরে ধর্মের ওপরে মানুষকে বিভাজন করতে চায়। যেখানে আমাদের দেশের সংবিধান আমাদের দেশকে একটা ছাতার তলায় রাখার কথা বলেছেন, ধর্মনিরপেক্ষতার কথা বলেছেন, আন্ডার ওয়ান আমব্রেলার কথা বলেছেন, সেই দেশের সংবিধানের যে বহুত্ববাদ সেটাকেই ওরা বারবার করে অস্বীকার করে। সহিষ্ণুতা যে কথা বলা হচ্ছে সংবিধানে, সেটাকেও অসহিষ্ণু রাজনীতি, ঘৃণার রাজনীতি, নফরতের রাজনীতি করবার চেষ্টা করে। ওখানে যে কথাগুলো উনি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নাকি 21শে জুলাই বলেছেন যে বাংলাদেশ থেকে যারা আসবে তাদেরকে, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেটা যদি আপনি দেখান তাহলে দেখতে পাবেন তিনি বলেছেন যে বাংলাদেশের বিষয়ে ভারত সরকার যা বলার বলবে, এখানে আমার কিছু বলার নেই। কিন্তু রাষ্ট্রপুঞ্জের নিয়ম মেনে যদি কোনো মানুষ সেখানে অসুবিধার মধ্যে পড়েন, রাষ্ট্রপুঞ্জের যা নিয়ম আছে সেটা মেনে আমরা তার ব্যবস্থা নেব। এখানে বিজেপি পার্টি সবসময় চায় বাংলাকে ছোট করে দেখাবে, বাংলার ক্ষতি করবে, বাঙালিদের ক্ষতি করবে, বাংলার তাদের যে বঙ্গভঙ্গ করবে, এমনকি বাংলা ভাষাকে, যে ভাষায় ভারতবর্ষের রাষ্ট্রীয় জাতীয় সঙ্গীত রচনা হয়েছে, সেই বাংলা ভাষাকে তাদের জাতীয় শিক্ষানীতির যে ধ্রুপদী ভাষা তালিকা, সেই ভাষা তালিকা থেকে বাংলা ভাষাকে বাদ দেওয়া হয়েছে। বাংলায় আনন্দমঠ লেখা হয়েছে বন্দে মাতরম, যেখান থেকে তাকেও বাদ দেওয়া হচ্ছে বাংলা ভাষাকে। বাঙালিদেরকে এরা ছোট করার চেষ্টা করছে। আমরা আর বিশ্বাস যে বঙ্গভঙ্গর যে স্বপ্ন ওরা দেখে সেটা বারবার বাংলার মানুষ ব্যর্থ করেছে, আগামী দিনেও ওরা ব্যর্থ করবে। ভাষার নামে আর ধর্মের নামে বাংলাকে ভাগ করার ষড়যন্ত্র ব্যর্থ হবে। ধন্যবাদ। প্রত্যাশিতভাবেই তৃণমূল কংগ্রেস তার বল ঘুরিয়ে দিয়েছে বাঙালি এবং এবং বাংলার পিছে। পরের বক্তা কংগ্রেসের চন্দন। এই বক্তব্যটা রাখার ঠিক আঙ্গিকে আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে শুধু রাজনৈতিকরণের জন্য কিন্তু আপনার এই অনুষ্ঠানটা নয়, ইট ইজ আ ভেরি সিরিয়াস ওকেশন। তার কারণ আপনি যদি উত্তরবঙ্গ, যাকে একটা নির্দিষ্ট মোড়ক দেওয়ার চেষ্টা হচ্ছে উত্তরবঙ্গ বলে, আমরা বারবার যেটা বলেছি উত্তরবঙ্গ বলে তো কিছু নেই, আছে পশ্চিমবঙ্গ। উত্তরবঙ্গ একটা লোকাল জিওগ্রাফিক্যাল আইডেন্টিটি, সেই আইডেন্টিটিটাকে এনক্যাশ করে যারা ভোট ব্যাংকের রাজনীতি করছে এবং মিলিয়ে দেওয়ার চেষ্টা করছে কোনো একটি বৃহত্তর কনসেপ্টে, এবং সেখানে দেখলে বোঝা যাবে যে ভোট ব্যাংকের রাজনীতিতে আরো বৃহত্তর একটি জায়গা যেটা আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষকে ঘিরে, এবং রাজনৈতিক স্ট্র্যাটেজি তাকে মিলিয়ে দিয়ে কোনো একটি জায়গাকে রাজনৈতিকরণ করবার যে চেষ্টা, এবং তার পাশাপাশি দুটো ডিস্ট্রিক্ট পশ্চিমবাংলাকে আলাদা করে দেওয়ার যে চেষ্টা, এর পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে যদি একটা টোপোগ্রাফি নেওয়া হয় পশ্চিমবাংলাকে দেখতে ঠিক কেমন লাগবে, এটা আমি শ্রুতিজনের কাছে এই প্রশ্নটা রাখছি। আমি বারবার এই প্রসঙ্গটা তুলছি, এর পিছনে যদি রাজনীতি থাকে রাজনীতি হোক, কিন্তু কখনো কোনো অবস্থাতে শুধু রাজনীতি, শুধু ধর্ম, শুধু অর্থনীতি, শুধু সমাজনীতি কাজ করতে পারে না কোনো একটি রাজ্যের। কারণ সেই রাজ্য যখন তৈরি হয় তখন রাজ্য তৈরি হয় একটা নির্দিষ্ট আইডিয়া থেকে, দ্য আইডিয়া অফ স্টেট, এবং যে স্টেটটা কনস্টিটিউশনালি গ্রান্টেড হবে। এবং আমরা জানি অনেকগুলো স্পেসিফিক কারণ আছে। বিশ্বদা, আমি বারবার একটা কথা বলি, এখানে ন্যারেটিভ একদিকে যেমন বিজেপি, আর একদিকে তেমন তৃণমূল। আমি কিন্তু ভারতবর্ষের কথা বলছি, আমি বাংলার কথা বলছি, বাংলার চরিত্রের কথা বলছি। ঠিক এখানে দাঁড়িয়ে একটি জিনিস যদি আমরা দেখি তাহলে অবস্থাটা পরিষ্কার হয়ে যায়। 565টা প্রিন্সলি স্টেট এবং 14টা স্টেট নিয়ে ভারতবর্ষ তৈরি হয়, এবং তার পরবর্তী সময় আমরা দাঁড়িয়ে আছি 28টি স্টেট এবং 8টি ইউনিয়ন টেরিটরি নিয়ে। সেখানে দাঁড়িয়ে আমাদের নতুনভাবে প্রয়োজন আছে কিনা এটা সব থেকে বড় প্রশ্ন। তার কারণ এই ভোট ব্যাংকের রাজনীতিতে যখনই বিজেপি ক্ষমতা এসছে তারপর থেকে আমরা বিভিন্ন পকেট এরিয়াতে রাজনৈতিকরণের বিশেষ সুবিধা করতে না পারলে, অর্থাৎ ভোট ব্যাংকের বিশেষ সুবিধা করতে না পারলে তারা রাজ্যের দাবি করেছে। এটা কিন্তু একটা অসহিষ্ণুতা রাজনীতির ক্ষেত্রে। আমি বিশেষভাবে যে কথাটা বলি আপনি বুঝবেন, যখন উত্তরাখণ্ড তৈরি হয়, তখন তো কংগ্রেসের সরকার, যখন ছত্তিশগড় তৈরি হয় এবং ঝাড়খণ্ড তৈরি হয়, তখন যে স্ট্র্যাটেজিক পারভিউতে এটা তৈরি হয়েছিল সেটা ছিল কিন্তু রাজনীতি না, কনস্টিটিউশনাল বা গভর্নেন্সের কারণে। কিন্তু গতকালকে যে ঘটনাটি ঘটলো, অর্থাৎ যে স্টেটমেন্টের উপর দাঁড়িয়ে আমরা করছি, ইজ ইট আ সিরিয়াস ইস্যু? আমি শুরুতেই বলেছি, যদি সিরিয়াস ইস্যু হন তাহলে সিরিয়াস ডেমনস্ট্রেশন থাকবে, সেটাই নেই।
আর নিশিকান্ত বাবু যে কথাটা বলেছেন আমি নতুন ভাবে বলতে চাই না, ভবিষ্যতে যদি আপনি আলোচনা করেন। একটি কথা আমি আপনাকে শেষ করি, আমি আবারও বলছি, সুধী জনগণ যারা দেখছেন এই অনুষ্ঠান, আপনাদের এই অনুষ্ঠান, অন্তত রাজনৈতিক কারণে একবার টোপোগ্রাফি ভিউ নেবেন, উঁচু থেকে দেখবেন বাংলাটাকে কেমন লাগবে। দুটো মালদা মুর্শিদাবাদ নেই, উত্তরবঙ্গটা নেই, সেই বেঁচে থাকবে যে রবীন্দ্রনাথ বঙ্কিমবাংলা। অনেক ধন্যবাদ। ভাবে যারা বাংলাকে নিয়ে ভাবেন, যারা বাংলার ভালো চান, তাদের প্রত্যেকের মনেই আজকে এই বিষয়টি নিশ্চয়ই খুবই উদ্বেলিত করছে তাদেরকে। রবীন্দ্রনাথের কথাই মনে পড়ে যাচ্ছে। রাখি বন্ধন করেছিলেন, বাংলার বায়ু বাংলার জল বলেছিলেন, আর সেখানে আজকে স্বাভাবিক যারা স্বাধীনতা আন্দোলন, যারা আমাদের দেশের বৈশিষ্ট্য, আমাদের দেশের বহুরূপতা, বিজেপি, ভারতীয় জনতা পার্টি, যারা কিচ্ছুকে নিজের বলে মনে করেন না, তারা এই ধরনের কথা বলতে পারেন। সেই কারণের জন্যই যখন আমাদের ভারতবর্ষের তো যুক্তরাষ্ট্রীয় কাঠামো, এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে তারা অস্বীকার করতে চান। তাই ছোট ছোট রাষ্ট্র করো, ভেঙে দাও। যত যত ছোট 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 রাজ্য করবে, তাহলে তার শক্তি কমবে, নিজস্ব বার্গেইন করার ক্যাপাসিটি কমবে, তার মধ্যে দিয়ে স্বাভাবিকভাবে কেন্দ্রের তাদের উপরে আরো বেশি থাবা বিস্তার করার সুযোগ বাড়বে। তাই সেই কারণের জন্যই তো এই কথা, সেই কারণের জন্যই এই ধরনের কথা যে উত্তরবঙ্গকে উত্তর পূর্বের মধ্যে আমাদের কথা যে বলুন না, আপনারা বলুন না, উত্তরবঙ্গের প্রশ্ন বলছেন। এখন আমরা বারবার, আমরাও সিপিআইএমও বলেছি এ কথা যে নর্থ ইস্ট কাউন্সিল যখন হলো, একেবারে কাশ্মীর থেকে মণিপুর যে সাহায্য সহযোগিতা পাচ্ছে, আমাদের রাজ্যের মধ্যে যে হিমালয়ান টেরিটরির যে বিষয়গুলো রয়েছে, যে পাহাড়ি রাজ্যগুলো, তাদেরকে সেই সুযোগ কেন দেওয়া হবে না আমাদের রাজ্যের মধ্যে থেকে? উন্নয়নের জন্য কি রাজ্য ভাগ করার কথা বলতে হয়? উন্নয়নের জন্য কি রাজ্য থেকে পার্ট বের করে নিয়েই তবে বলতে হয়? আর অন্য কথা আসে না? রাজ্যের মধ্যে থেকে উন্নয়নের প্রশ্নে বলা যায় না? এমপি তো ছিলেন বিজেপিরই তো এমপি ছিলেন ওখানে এতদিন ধরে। কি কি করেছেন, কোন কোন উন্নয়নের ব্যবস্থা করেছেন? আর আজকে যখন যখন আসছেন একটা করে নতুন ইস্যুর কথা বলছেন। আর আশ্চর্য লাগে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, খুব ভালো কথা যে আজকে উনি স্ট্রংলি কন্ডেম করেছেন, কিন্তু এই যে গ্রেটার কোচবিহারের কথা যে অনন্ত মহারাজরা বলেন, তারা এদিকে বিজেপির সাংসদ, কিন্তু এবার তো ওই বিজেপির অন্দরেই কথা উঠেছে বলে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে তারা তৃণমূলের হয়ে কাজ করছেন, তৃণমূলকে সাহায্য করেছেন, এবং মাননীয়াও কিন্তু তার সঙ্গে আলাদা করে দেখা করে এসছেন। তাহলে হোয়াট ইজ দিস? কি তার মানে? এই জন্য এই রকম ভাবে আমাদের রাজ্যকে যারা ভাঙতে চাইবেন, যারা এই কথাও বলবেন, তাদের সঙ্গে কি আলাদা আমরা সম্পর্ক, আমাদের কেউ সম্পর্ক মেনটেন করবেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মেনটেন করবেন আর মুখে বলবেন এই কথা? আমরা বুঝতে পারছি না কি ধরনের, কি বিষয়, কি কাজ ওরা করতে চাইছেন। আর নিশিকান্ত দুবেরা যে কথা বলেছেন, হে তো প্রতিদিন প্রতিনিয়ত এটা বিজেপির এজেন্ডা। কিন্তু আমরা মনে করি আমার ভারতবর্ষ, আমাদের পশ্চিমবঙ্গ, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এই ঐতিহ্য নিয়ে বাংলার সবাই চলতে চাই। ধন্যবাদ কনিনিকা। প্রত্যাশিতভাবে কনিনিকা বিজেপিকে আক্রমণ করেছে, পাশাপাশি তৃণমূলের দ্বিচারিতার কথাও বলেছে। অরূপের মুখে শুনবো। প্রথমে বিমল শঙ্কর নন্দ। কি দিয়ে বলবো বুঝতে পারছি না, শুরু করব। কারণ গ্রামের ছেলে তো, অন্ধকারে পথ হাঁটার কিছু অভ্যেস আছে। দড়ি দেখলেই মনে ওরে বাপরে সাপ এলো রে, সেই জন্য আমরা অন্ধকারে টর্চ লাইট রাখি হাতে। গ্রামের লোকদের একটা নিয়ম, হয় লণ্ঠন রাখো বা টর্চ লাইট রাখো। অন্ধত্বে ভুগলে ওই দড়িকে দেখলে সাপ মনে হবে। উন্নয়ন করতে পারবো না, কিন্তু উন্নয়নের যখন প্রস্তাব আসবে আটকাবো, কারণ দারিদ্র থাকলে তো রাজনীতি করতে সুবিধে হয়। আচ্ছা, বিজেপির সভাপতি কোথায় বলেছেন রাজ্যটাকে পলিটিক্যালি ভাগ করে দাও? রাজ্যের একটা অংশকে তুমি নর্থ ইস্ট কাউন্সিলের যে ডেভেলপমেন্ট এজেন্ডাতে যুক্ত করো, টাকা বেশি আসবে, মানুষের উন্নয়ন হবে। কি করছে এই সরকারগুলো 47 থেকে আজ অব্দি? কংগ্রেস সরকার, সিপিএম সরকার, তৃণমূল সরকার। কংগ্রেসের কাছ থেকে আমাকে জ্ঞান শুনতে হবে। টোপোগ্রাফির কথা কংগ্রেস বললেন, একটু ডেমোগ্রাফিটা দেখুন না কিভাবে বদলেছে, একটু পরে আসছি। তার আগে বলি যে উত্তরবঙ্গ আজকে অবহেলিত মনে করছে কেন? সিপিএম এর আমলে উত্তরবঙ্গে এত গোলমাল হয়েছিল কেন?
কেন এই তৃণমূল কংগ্রেসকে আমি কংগ্রেস মনে করি না, এটাকে তৃণমূল লীগ বললে সবচেয়ে ভালো হতো। 1906 একটা লীগ হয়েছিল, পশ্চিমবাংলা আরেকটা লীগ আমাদের ঘাড়ে চেপেছে, ওগুলোকে উপড়ানোর দায়িত্ব আমরা নিচ্ছি। কিন্তু কথা হচ্ছে যে এরা প্রত্যেকে অপদার্থতার জন্য মানুষ কেন সাফার করবে? সুকান্ত মজুমদার তাই বলেছেন, উত্তর পূর্বের যে ডেভেলপমেন্ট কাউন্সিল তার সঙ্গে যুক্ত করো উত্তরবঙ্গকে, পলিটিক্যালি বাংলা একই থাকবে। আরে বাংলা ভাগ শেখাচ্ছেন বিজেপিকে। ভারতীয় জনতা পার্টির পূর্বসূরি যিনি আমরা যাকে প্রতিষ্ঠাতা বলে মনে করি, শ্যামাপ্রসাদ মুখার্জি, গর্জে উঠেছিলেন যখন বাংলা প্রায় পাকিস্তানে চলে গেছিল। কমিউনিস্টদের ভূমিকা কি ছিল? কমরেড জ্যোতি বসুর ভূমিকা কি ছিল? একটু সময় দেবেন, কোনোদিন ডাকবেন, বলবো। দেওয়ালে দেওয়ালে কি লেখা হতো? আগে বাংলা ভাগ হবে, আগে ভারত ভাগ হবে, পরে ভারত স্বাধীন হবে। আর যখন সুযোগ বুঝলেন, দেখলেন জনমত প্রচন্ড বিরুদ্ধে গেছে, জ্যোতি বসু বাংলা ভাগের প্রস্তাবে বিধানসভায় সায় দিয়ে দিয়েছিলেন। কমিউনিস্টদের দ্বিচারিতা আমরা জানি। কংগ্রেস এতদিন চালিয়েছে 1951-52 থেকে 1977 পর্যন্ত, মাঝখানে 5 বছর ছিল না। আমার প্রশ্ন, উত্তরবঙ্গ তারপরেও কেন নিজেকে বঞ্চিত মনে করে? আর তৃণমূল দল সম্পর্কে আমি কিছু বলি না, বলার যোগ্যই নয়, কারণ এরা উন্নয়ন কাকে বলে জানে না। আই এম সরি টু সে। আর নিশিকান্ত দুবে আজকে যা বলেছেন, আমি শুধু একটা তথ্য দিই, মানুষের ক্ষোভ কোথায়, আতঙ্ক কোথায়? আচ্ছা বলুন তো, 1951 সালের সেন্সাসে মুর্শিদাবাদে মুসলিম জনসংখ্যা ছিল 55%, 2011 সালে 66.27%। কোন অঙ্কে হলো? মালদায় 1951 সেন্সাস 37%, 2011 সেন্সাস 51.27%। এই মুহূর্তে কত আমি জানি না, নানা গল্প চলে। মানুষের আতঙ্ক হবে না? ঝাড়খণ্ডের মানুষের আতঙ্ক হবে না যে বাংলায় অপদার্থ সরকারের জন্য এখানে এই রাজনৈতিক দলগুলো তারা অনুপ্রবেশে মদত দিচ্ছে, সেখানে জনসংখ্যার চরিত্র বদলে যাচ্ছে, আতঙ্কিত হচ্ছে মানুষ, তারা দাবি তুলছে আমরা বাংলা ভাগের বিরোধী। আমি বিজেপির মুখপাত্র হয়ে বলে যাচ্ছি, একজন দুজন কেউ কি বলল তার ব্যক্তিগত বক্তব্য, দলের বক্তব্য আমি বলছি, কিন্তু মানুষের ক্ষোভ দূর করুন। তা নইলে আসাম আন্দোলন মনে আছে তো? আসাম আন্দোলনে ওই একটা লোকসভা নির্বাচনের আগে 1979 সালে, জাস্ট একটা লাইনে শেষ করি, ওখানকার যে ইলেকটোরাল রোল দেখে মঙ্গলদৈ লোকসভা কেন্দ্র শুরু হয়ে গেছিল আসাম আন্দোলন। দয়া করে আগুন নিয়ে আর খেলবেন না, অনেক আগুন নিয়ে খেলছেন, জ্বলে পুড়ে নিজেরাই ছারখার হয়ে যাবেন। অরূপ চক্রবর্তী। বিশ্বদাকে ধন্যবাদ জানাই, আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজকে উত্থাপন করবার জন্য। এখন সমস্যাটা হচ্ছে, বিজেপির মতো পার্টি যখন কোনো স্ট্যান্ড নেয় তখন ঝুলি থেকে বেড়াল হট করে বেরিয়ে পড়ে না, ঝুলি থেকে বেড়ালটাকে বের করা হয়। কারা বের করছে সেটা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে বেড়ালটাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বের করা হয়েছে। একজন সুকান্ত মজুমদার, তিনি সাধারণ একজন এমপি নন, তিনি উত্তরবঙ্গের বালুরঘাটের সাংসদ, বিজেপির রাজ্য সভাপতি এবং তৃতীয় নরেন্দ্র মোদী মন্ত্রিসভার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী উত্তর পূর্ব উন্নয়ন দপ্তরের। তিনি বললেন উত্তর পূর্বের সাথে উত্তরবঙ্গকে জুড়ে দিতে হবে, কোট আনকোট জুড়ে দিতে হবে। উন্নয়নের কথাটা পরে অশ্বত্থামা হতো ইতি গজর মতো এসছে। দ্বিতীয় জন হলে আরো বড় মাথা, নিশিকান্ত দুবে। কোন নিশিকান্ত দুবে? গোন্ডা, ঝাড়খণ্ডের সাংসদ। বিজেপির যত অপকর্ম, যত পাপ কাজ করার আগে যার কাঁধে বন্দুকটা রাখা হয়, সেটা মহুয়া মৈত্রকে পার্লামেন্ট থেকে বহিষ্কার করার সময় তার তালিকা তৈরি করা, চিঠি তৈরি করা, ব্যাকগ্রাউন্ড অপারেশনের কাজগুলো তৈরি করা হতে পারে। বা আপনার মনে থাকবে বিশ্বদা নিউজ ক্লিক তো আমাদের মুখপাত্র নয়, প্রবীর পুরকায়স্থ বলেছিল চীনের সাথে যোগাযোগ রাখে, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ইউএপিএ খাটিয়ে জেলে পাঠিয়েছিল, সুপ্রিম কোর্ট পরে ভর্ৎসনা করেছে। নিউজ ক্লিকের প্রবীর পুরকায়স্থ এখানে আমার বিরোধীর মতের রাজনৈতিক কন্যিকাদিদের দলের সমর্থক, আমি যতটুকু জানি। এই যত পাপ কাজ সব এই নিশিকান্ত দুবের মাথা দিয়ে করানো হয়। তার কারণ কি? কারণ বিজেপি জানে তার এজেন্ডা, তার মোডাস অপারেন্ডি কারা কারা সাজাতে সহায়ক ভূমিকা পালন করবে। কিন্তু কেন? তার কারণ পশ্চিমবঙ্গের 294টা বিধানসভা আসন, পশ্চিমবঙ্গ যতদিন থাকবে বিজেপি বাংলা দখল করতে পারবে না। তাহলে বাংলা দখল করতে না পারলে কি করতে হবে? 3 টুকরো করতে হবে, মাথা, লেজা আর পেট। মাথা উত্তরবঙ্গ আলাদা করতে হবে, লেজায় 230টা আসন, এটা ভুলে যাচ্ছে, ওপরে 64টা আসন, লেজায় 230টা আসন, আর মাঝখানে পেটের অংশটা আলাদা করতে হবে কেন্দ্রীয় শাসনে। কেন? কেন্দ্রীয় ইউনিয়ন টেরিটরি করতে হবে, কারণ পশ্চিমবঙ্গের এই 2টো রাজ্য এবং বিহারের 3টি, কাটিহার, আরারিয়া এবং কিষানগঞ্জ,
জেলা, তিনটে আলাদা জেলা, এই তিনটে জেলাকে নিয়ে ইউনিয়ন টেরিটরি করতে হবে। কারণ বিজেপি জানে মুসলমানদের ডাইরেক্ট নিয়ন্ত্রণ করতে হবে, মানে মুসলমানদের উপর যদি খবরদারি করে কন্ট্রোল না করা যায় তাহলে বিজেপির বিপদ আছে। কারণ ওই যে হিন্দু খাতরে মে হয়, একটু আগে বলছিল হিন্দু, আচ্ছা 500 বছর মোগলরা শাসন করেছে, হিন্দু খাতরে মে ছিল না। 200 বছর ব্রিটিশ শাসন করেছে, হিন্দুর খাতরে মে হয়নি। 70 বছরের কাছাকাছি কংগ্রেস শাসন করেছে, হিন্দু খাতরেমে ছিল না। 10 বছর নরেন্দ্র মোদী আসাতে হিন্দু খাতরেমে পড়ে গেছে। এই যে সেন্সাসের তথ্য দিচ্ছেন, আমি ওনাদের জ্ঞাতার্থে বলি 2011 পরে সেন্সাস হয়নি। তার আগে কেন সেন্সাস হয়নি, কেন সেন্সাসের ডেটা বের করছেন না? আজকে উত্তরপ্রদেশ, আপনার মনে থাকবে বিশ্বদা একটা প্রপোজাল যেটা সংবাদ মাধ্যমের সূত্রে আমরা দেখেছি যে নতুন ডিলিমিটেশন হবে যদি এই সেন্সাস হয়, তাতে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশে এখন 80টা আসন, ডিলিমিটেশন হলে সেই আসন 150-র উপরে গিয়ে দাঁড়াবে। উত্তরপ্রদেশে হিন্দু পপুলেশন বাড়ছে, বাকি সমস্ত পপুলেশন কমছে, শুধু উত্তরপ্রদেশ আর বিহার যে দুটো জায়গায় সবচেয়ে বেশি হিন্দু, এবং পার্সেন্টেজ ওয়াইজ গ্রোথ যদি দেখেন, এই তথাকথিত গো বলয়ে হিন্দু পার্সেন্টেজ যা সুপারসিড করেছে তা মুসলমান জনসংখ্যার তুলনায় 5 ভাগের 1 ভাগও মুসলমান পার্সেন্টেজ সেই অর্থে বাড়েনি। অর্থাৎ এই যে একটা প্রোপাগান্ডা তৈরি করে মার্কেটে খাইয়ে দেওয়া, মুসলমান জনসংখ্যা বাড়ছে, আসলে এটা হচ্ছে সেই ওই এজেন্ডা সবকা সাথ সবকা বিকাশ। আর বিজেপির মুখ নয়, বিজেপির মুখোশ হয়ে গেছে সবকা সাথ সবকা বিকাশ, আসল মুখ হচ্ছে ওই শুভেন্দু অধিকারী, জো হামারা সাথ হাম উনকে সাথ। ভারতবর্ষের মানুষ এই এজেন্ডাকে প্রত্যাখ্যান করেছে, তাই আপকি বার 400 পার 440 ভোল্টের ছ্যাঁকা দিয়ে 240-এ নামিয়ে এনেছে। এই সরকার 1 বছরের বেশি টিকবে না। আমি শুরু করছি অভ্রকে দিয়ে। অভ্র, এই ধরো যে তুমি যে কথাটা বললে, প্রথমেই যেটা বললে যে সুকান্ত মজুমদারের কথা পুরোটা দেখান, নিশিকান্ত দুবে তো সরাসরি বলছেন, অনন্ত মহারাজ বিজেপি রাজ্যসভা সাংসদ তিনি তো পরিষ্কার বলছেন যে আমাদের অ্যাসিওর করা হয়েছে যে আলাদা রাজ্য দেওয়া হবে। তো এটাকে কিভাবে তোমরা ইয়ে করবে? প্রথমত নিশিকান্ত দুবে যেটা বলেছেন, উনি কি বলেছেন? উনি বলেছেন অনুপ্রবেশ ঘটছে ভায়া ওয়েস্ট বেঙ্গল। আমি আবার বলছি, আমি আবার বলছি, আমি তৃণমূলকে বারংবার অশিক্ষিত বলে অসম্মান করতে চাই না, কিন্তু তৃণমূলের যারা রয়েছেন অনেকে শিক্ষিত মানুষ রয়েছেন, অনেকে সেন্সিবল মানুষ রয়েছেন, তারা যেন এই কথাগুলোকে ভেঙে চুড়ে এরকম ভুলভাবে প্রতিস্থাপনা না করেন। মানুষের মধ্যে ভুল বাড়তে যাচ্ছে। আবার বলছি, হ্যাঁ অনুপ্রবেশ তো ঘটছে নাকি? আর মুসলিম পপুলেশন বাড়া নিয়ে কেউ কিছু ওভাবে বলেনি। অনুপ্রবেশ ঘটিয়ে তুমি রোহিঙ্গা ঢোকাচ্ছ, তুমি অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছ এরকম ভাবে দায়িত্ব সহকারে তোমার দলের নেত্রী একটা জায়গা থেকে একটা পুরো মঞ্চে দাঁড়িয়ে বলছে যে আমরা আধার কার্ড বানিয়ে দেবো, আমরা ভোটার কার্ড বানিয়ে দেবো, খালি আমাদের সমর্থন করো। এরা নির্লজ্জ। তারপরে এসে দাঁড়িয়ে কিরম ভাবে মিথ্যাচার করে দেখুন। আর কয়েকটা কথা উঠলো, আমি বলি। আইনজ্ঞ রয়েছেন বৈশাদা, তো বৈশাদা আপনি নিশ্চয়ই কনস্টিটিউশনের আর্টিকেল 371 যেটা ভালো করে জানেন। আপনি নিশ্চয়ই জানেন হায়দ্রাবাদ কর্ণাটকা বেল্টে অলরেডি 6টা ডিস্ট্রিক্ট রয়েছে যারা এভাবে স্পেশাল প্যাকেজ পায়, কারণ সেখানে অনুন্নয়ন রয়েছে। আপনার কি সমস্যা বা আপনার দলের কি সমস্যা যদি আমাদের কয়েকটা জেলা উত্তরবঙ্গের তাদের অনুন্নয়নে ভুগছে, আপনাদের অকর্মণ্যতার জন্য ভুগছে, তারা যদি স্পেশাল প্যাকেজ পেয়ে উন্নয়ন দেখতে পারে, আপনাদের কি সমস্যা হচ্ছে? আবার বলি। আর ইউএন এর কথা একটা বলা হলো, আমি আবার বলছি, আমি তৃণমূলকে অশিক্ষিত দল বলে বারংবার অসম্মান করতে চাই না, কিন্তু আমি করতে বাধ্য হচ্ছি এই জায়গায় দাঁড়িয়ে, কারণ আপনারা দয়া করে ইউএন এর 1951 এবং 1967 এর দাঁড়ান আপনি সিগনেটারি কারা রয়েছে দেখে নিন। ওখানে ভারতবর্ষ সিগনেটারি নয়, আর তখন ভারতীয় জনতা পার্টি বা জনসংঘ পাওয়ারে ছিল না, কংগ্রেস পাওয়ারে ছিল। এই ধরনের মিথ্যাচার, এই ধরনের বাজে কথাগুলো বলা বন্ধ করুন। প্রতিবেশী দেশ নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। প্রতিবেশী দেশের কি হচ্ছে না হচ্ছে তা নিয়ে আমার অনুষ্ঠানও নয়। প্রতিবেশী দেশ অনুপ্রবেশ অনুপ্রবেশ রোখার দায়িত্ব। আমি জাস্ট 10 সেকেন্ড আসবো। বিশ্বদা 10 সেকেন্ড। আমি সিপিআইএম এর দিদিকে একটা জিনিস মনে করিয়ে দিই। দিদি, আপনি নিশ্চয়ই জানেন সিপিআই দলের স্মৃতিকুমার বাবু, যিনি এই রাজ্যের প্রাক্তন মন্ত্রী ছিলেন বটে, উনি কাদের সঙ্গে গিয়ে তৎকালীন কেন্দ্র সরকারকে ডেলিগেশন দিয়েছিলেন এবং ঠিক একই মর্মে ডেলিগেশন দিয়েছিলেন যে উত্তরবঙ্গকে আরো উন্নয়নমুখী করতে হবে, তার জন্য এরকম স্পেশাল প্যাকেজ দেওয়া হোক। তারপরে আপনি আজকে এই কথাগুলো যে বলছেন, আপনারা কত বড় হিপোক্রিট আপনি ভাবুন তো। বিজেপি এমন একটা পার্টি যে পার্টির কোনো পড়াশুনো নেই। ওদের অল ইন্ডিয়ার প্রেসিডেন্ট আমাদের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছে শান্তিনিকেতন, ওরা আমাদেরকে অশিক্ষিত বলছে, লোকে হাসবে, বাঙালিরা হাসবে ওদের অবস্থা দেখে। ও কত বড় মিথ্যাবাদী একটা দল। বলছে বর্ডার সিকিউরিটি ফোর্সের দায়িত্ব হলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের, বিএসএফ
পরিচালনা করো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, বলছে আমরা নাকি অনুপ্রবেশ ঢুকিয়ে দিচ্ছি। দেশকে সর্বনাশ করে দিয়েছে, তারপরে দেশের মানুষকে প্রত্যাখ্যান করেছে। কাল সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছে যে বেলটাকে ভালো করে বাঁধুন। আমি তো প্রসঙ্গে এটাই বলছি যে বাংলাকে ভেঙে দেবার যে চেষ্টা, এটা বারবার করে বিজেপি করছে। নির্বাচনে 2021 সালেও করেছে, 2024 সালেও করছে। ওরা যে কোনো মূল্যে বাংলাকে এবং বাঙালিকে দমন করতে চায়, যেটা বাঙালিরা মেনে নেবে না। আচ্ছা, সেটা হলো যে আমি বলবার সময় বোধহয় অভ্র এটা শুনতে ভুল করেছে, মানে কানে কিছু অসুবিধা হয়েছিল হয়তো মাইকে। যে কারণে, হ্যাঁ বলছি, যে কারণের জন্য আমরা বারবার আমি এই কথাটা বলেছি যে যখন নর্থ ইস্ট কাউন্সিলও হয়েছিল এবং আমাদের এটা দাবি সবসময়ই আছে যে রাজ্যের মধ্যে থেকে উত্তরবঙ্গের জন্য স্পেশাল প্যাকেজ কি ধরনের, যেমন কাশ্মীর থেকে মণিপুর পর্যন্ত তারা যা স্পেশাল বিভিন্ন ধরনের সুবিধা পায়, ওখানে জমি কিনতে পারে না বা বিভিন্ন ক্ষেত্রে ট্যাক্সের ছাড় আছে, সেরকম আমাদের এক্ষেত্রেও এই বিষয়গুলো করা হোক। তো আমাদের দাবি, এ তো আমরা বলেছি, বারবার বলছি, আজও বলছি, জোর গলায় বলছি, সব সময় বলছি। আর শুধু প্রশ্ন করতে চাই অভ্রকেও, ছোট ভাইয়ের মতো সবই নয়, যে উত্তরবঙ্গে, তথাকথিত উত্তরবঙ্গে এতদিন পর্যন্ত তো বিজেপিরই সব এমপি ছিল, তারা কি কি করতে পেরেছেন? কোন সেন্ট্রাল ইউনিভার্সিটি করেছেন, কোন কোন বড় বড় হাইওয়ে করেছেন, কোন বড় হাইড্রো পাওয়ার করেছেন, বাংলাকে কেন আর্থিক প্যাকেজ দেওয়া হলো না? 34 বছরে আপনারা কি করেছেন? বলি কোন রিভার প্রজেক্ট করেছেন, কি করেছেন? আর বোধহয় এটা অভ্ররা ভুলে গেছে যে উন্নয়ন কখনো একটা জায়গায় থেমে থাকে না। আজকে যে পদ্ধতিতে, যে কথাকে আমি উন্নয়ন বলছি, যে মাপকাঠিকে আমি উন্নয়ন বলছি, যখন আমি ওই মাপকাঠিতে পৌঁছে যাব তখন তার পরবর্তীটা আবার উন্নয়ন, আবার তার পরবর্তীটা উন্নয়ন। ফলে স্বাভাবিকভাবে সেই সময় যে উন্নয়ন হয়েছিল তার উপর দাঁড়িয়ে আজকের ওই ইনফ্রাস্ট্রাকচারের উপর দাঁড়িয়ে আজকে আরো বাঙালি বাংলাকে প্যাকেজ দিলেন না কেন? উন্নয়নের প্যাকেজ দেওয়া হলো না কেন? বাংলাকে আর্থিক প্যাকেজ দেওয়া হলো না কেন? আবার চুরি করে পকেটে ঢোকাবেন, আবার চুরি করে পকেটে ঢোকাবেন, ওর জন্য বারবার প্যাকেজ। বিমলদা, যে প্রশ্নটা অরূপ তুলে দিয়ে গেল যে লেজা, পেট এবং মাথার গল্প, এটা তো সত্যি বাস্তবে উত্তরবঙ্গ নিয়ে যাই হোক না কেন, সুকান্ত মজুমদার হয়তো বলছেন, নিশিকান্ত বলছেন, অনন্ত মহারাজ বলছেন, কোথাও কি দক্ষিণবঙ্গে আপনাদের ভোট বাক্সে এফেক্ট করছে না এটা? না, কেউ যদি এরকম গল্প বলে আমি বলবো এটা অন্ধের ওই হাতি দেখার গল্প আর কি। তৃণমূল কংগ্রেস চোখে দেখে না, হাতিকে দেখে। কেউ লেজ ধরে, কেউ নাক ধরে, কেউ সুর ধরে, কান ধরে, তার নানা রকম ভাবনা চিন্তা হয়। তাই আমি তৃণমূলে, আবার আমি বলছি, তৃণমূল কংগ্রেস বলি না, ব্র্যাকেটে লীগ বললে ওই দলটা সম্পর্কে সবচেয়ে ভালো ব্যাখ্যা করা যায়। আমাদের এখানে কথা একটাই, মানুষের এই যে বিচ্ছিন্নতা তৈরি হচ্ছে উত্তরবঙ্গের মানুষের মধ্যে, সেটাকে দূর করতে গেলে তার একটাই টোটকা, উন্নয়ন। আর সবচেয়ে বড় কথা, এই সরকারের কাণ্ড কারখানা দেখে বিহার বা ঝাড়খণ্ডের মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে। এরা মুসলিম অনুপ্রবেশ ঘটাচ্ছে, ডেমোগ্রাফিক ক্যারেক্টার বদলাচ্ছে। আইনজীবী, ভালো করে আপনি আইনটাই জানেন না মনে হচ্ছে। আমি একটা কথা বলি, ধরুন এই কদিন আগে সাবেক অন্ধ্র ভাগ হয়েছে, 2014 সালে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা হয়েছে, একদম সেখানে তো ডেমোগ্রাফিক ক্যারেক্টার বদলায়নি এবং নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে হয়েছে। আসলে মূল জায়গাটা হচ্ছে দর্শনের। বিজেপি আরএসএস যে দর্শনে বিশ্বাস করে, তারা বিশ্বাস করে শক্তিশালী কেন্দ্র এবং দুর্বল রাজ্য। এবং আরএসএস এর বিভিন্ন পত্রপত্রিকা, সেটা অর্গানাইজার হোক, পাঞ্চজন্য হোক বা স্বস্তিকা হোক, একাধিক আর্টিকেল বেরিয়েছে। তারা চায় ভারতবর্ষকে 83টা এবং প্রথমে ছিল 100টার বেশি রাজ্যে ভাগ করা। শেষ যে আর্টিকেল, সেটা পরিষ্কার করে তারা মেনশন করেছে 83টা রাজ্যে ভাগ করতে চায়, যাতে রাজ্যগুলো অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে বসে থাকে। এটা আরএসএস এর ঘোষিত নীতি। বিজেপি সেই নীতিকে ইমপ্লিমেন্ট করার দিকে এগোচ্ছে এবং বিজেপি জানে পশ্চিমবঙ্গ অটুট থাকলে কোনোদিনও পশ্চিমবঙ্গের ক্ষমতায় তারা আসতে পারবেন না। তার জন্য এই প্রক্রিয়াটা বোঝার জন্য কোনো জ্ঞানগর্ভ উপদেশ শুনতে হয় না। আমি শুধু জিজ্ঞাসা করি বিজেপির প্রতিনিধিদের কাছে, রাজু বিস্তা বিজেপির সাংসদ দার্জিলিং থেকে, এর আগের বার প্রথমবার জেতার পরে তিনি পরিষ্কার করে গোর্খাল্যান্ডের পক্ষে একাধিকবার সওয়াল করেছিলেন, তাকে একবারও শোকজ করা হয়নি, উল্টে তাকে নমিনেশন দিয়ে এটা প্রমাণ করেছে বিজেপি যে তারা আসলে গোর্খাল্যান্ডের দাবিকে সমর্থন করেন। দ্বিতীয়ত জন বার্লা কেন্দ্রের, কিন্তু বিজেপি তো বলছে সুকান্ত মজুমদার এই ধরনের কথা বলেনি। আপনাদের আমি আবারও বলছি, বিজেপি, জন বার্লা বিজেপির এমপি ছিলেন, বিজেপির মন্ত্রী ছিলেন। জন বার্লা একাধিকবার পরিষ্কার বলেছেন, মালতী রাভারায় বিজেপির বিধায়ক,
তিনি প্রকাশ্যে বলেছেন যে বাংলাকে আলাদা করতে হবে, উত্তরবঙ্গ বঞ্চিত, একাধিকবার। আজকে গৌরীশঙ্কর ঘোষ বিজেপির বিধায়ক বিধানসভায় দাঁড়িয়ে পরিষ্কার করে বলেছেন যে আলাদা করে বাংলাকে ভাগ করার কথাকে তিনি সমর্থন, এবং বলেছেন নিশিকান্ত দুবেকে সমর্থন করি। নিশিকান্ত দুবে পরিষ্কার করে বাংলা থেকে জেলা আলাদা করে ইউনিয়ন টেরিটরি করার কথা বলেছেন। এবার আসলো বিজেপির কথা। বিজেপির প্রতিনিধিরা অত্যন্ত শিক্ষিত, পণ্ডিত, মার্জিত, অধ্যাপক মানুষ। টিএমসি নাকি লীগ, আমি জানি না। শ্যামাপ্রসাদ যখন এই হকের সাথে মন্ত্রিসভা করেছিলেন, শ্যামা হক মন্ত্রিসভা, তারা কোন লীগের সাথে মন্ত্রিসভা করেছিলেন? আর এখানে কনিদি রয়েছেন বামপন্থী প্রতিনিধি। আমার কনিদির কাছে সবিনয় জানতে ইচ্ছা করে, তৃণমূল তো খুব খারাপ। আচ্ছা, আপনার দলের নেতা ছিল রতনলাল ব্রাহ্মণ, অবিভক্ত কমিউনিস্ট পার্টির, এখনো পর্যন্ত তার দলিলে রয়েছে গোর্খাস্থান, তখন গোর্খাস্থানের সমর্থনে ভোট দিয়েছিলেন রতনলাল ব্রাহ্মণ, সেই সময় আপনাদের জনপ্রতিনিধি ছিলেন, এবং তাকে সেকেন্ড করেছিলেন যিনি, তিনি তখন রেলওয়ে প্রভিন্সের ওয়ার্কার্স ইউনিয়ন থেকে নির্বাচিত হতেন, তার নাম জ্যোতি বসু। রতনলাল ব্রাহ্মণ এবং জ্যোতি বসু সেদিনকে গোর্খাস্থানের সমর্থনে আপনারা প্রস্তাব পাস করেছিলেন। আজকে তাই তৃণমূলের দিকে আঙুল তুলছেন, ঠিক আছে, ভালো, আপনি বিরোধী রাজনৈতিক ভাবে আপনার জায়গা থেকে তৃণমূলের বিরুদ্ধে বলতে হবে, কিন্তু ভারতবর্ষের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ অতীত ইতিহাস এইরকম পরিস্থিতির মধ্যে একটু সংশোধন করতে হয়। শ্যামাপ্রসাদ মুখার্জি কোনো কালে মুসলিম লীগের সঙ্গে শ্যামা হক মন্ত্রিসভার মধ্যে তিনি কে ছিলেন? শেষ করতে হবে তো, কথাটা বলতেই তো হবে তো। ফজলুল হকের দলটার নাম ছিল কৃষক প্রজা পার্টি। এই যে পরিস্থিতি, বাংলা ভাগ এবং বাংলা ভাগ নয়, এর মধ্যে কংগ্রেস ঠিক কোন অবস্থানে রয়েছে? না না, আমি তো প্রথম থেকেই বলে দিলাম, ওই টোপোগ্রাফির গল্পটাতে তো পরিষ্কার যে উপর থেকে দেখলে যে চিত্র পাওয়া যাবে একটা দুর্ভাগ্যজনক বাংলা। আমি সে প্রসঙ্গে যাচ্ছি না বিশ্বদা, আমি বিশেষত যে প্রসঙ্গে যাচ্ছি, এখানে এই মঞ্চটা দুঃসাহস দেখাবার মঞ্চ না, লজ্জা পাওয়ারও মঞ্চ না। সুতরাং কথায় কথায় কোনো 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 কোয়ালিফিকেশন বা কোনো নির্দিষ্ট কৃতিত্বেরও মঞ্চ নয়। আমি যেটা বলতে চাইছি, 31টা স্পেসিফিক প্রকল্প আছে সারা ভারতবর্ষ জুড়ে, যেখানে বলা হয় ডেভেলপমেন্টাল কাউন্সিল প্রজেক্টস, এবং 31টা কোথাও হয়তো দুটো, কোনো রাজ্যে দুটো বা তিনটে ডিস্ট্রিক্ট, যেগুলো ডিস্ট্রেস ডিস্ট্রিক্ট। যে প্রসঙ্গটা উঠেছে আজকে নর্থ ইস্টার্ন কাউন্সিলের মধ্যে ঢুকিয়ে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলোকে, আমি প্রথম যে প্রশ্নটা করি, উত্তরবঙ্গ জেলাগুলোকে যদি ঢোকানো হয় এর আগে, অর্থাৎ গত 3 বছর ধরে একটু রেসপেক্টিভ হিসেবটা দেখবেন যে উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারত ডেভেলপমেন্ট কাউন্সিলে কত অর্থ বরাদ্দ করা হয়েছে, এবং সেই অর্থের 3টে বছর আপনি দেখে নিন, 3টে বছরই মোদী সরকারের। প্রথম এটা হচ্ছে একটি পারভিউ। দ্বিতীয় পারভিউটা হচ্ছে যে যখন আপনি দেখবেন যে নতুনভাবে ইনভেস্টমেন্টের পরিমাণটা কত, ইন্টারেস্টিং ফিগার, নর্থ বেঙ্গলকে যদি ওর মধ্যে ইনক্লুডও করা হয়, তাহলে যদি উত্তর পূর্ব ভারতের ডেভেলপমেন্টাল কাউন্সিলের 8টা বিভিন্ন প্রভিন্সকে ভাগ করে নর্থ বেঙ্গলকেও অ্যাড করা হয়, 8 কোটি টাকা আসছে। হিসেবটা দেখে নেবেন, আমি অর্থনৈতিক হিসেব বলছি। 8 কোটি টাকা আসছে যে প্রকল্পের মধ্যে এটা প্রজেক্টেড। সুকান্ত বাবু কি একবারও বলেছেন এই ডেভেলপমেন্টাল কাউন্সিলের মধ্যে যদি এটা অ্যাড হয় তাহলে প্রজেক্টের এই মাত্রাতে এই ইনভেস্টমেন্ট হবে? বা আমি প্রধানমন্ত্রীর কাছে আবদার করছি, দাবি করছি, প্রার্থনা করছি যে এখানে ইনভেস্টমেন্ট, কাউন্সিল ইনভেস্টমেন্টের এই পরিমাণ টাকাটা হবে। আমি বারবার একটা কথা বলে শেষ করছি বিশ্বদা, আমি কেন বলছি এই প্রসঙ্গ জানেন? বহুভাবে আমরা কচকচানি, কে সিপিএম, কে তৃণমূল, কে কংগ্রেস, কে বিজেপি, প্রশ্নটা এখানে যে কারণে আজকে এটাকে সামনে রাখা হলো বা আমরা আলোচনা করছি, তার মধ্যে সত্যি কি ডেভেলপমেন্টাল উদ্দেশ্য আছে নাকি ভোট ব্যাংক আছে? একদম। বিভিন্ন রাজ্যে, দর্শকদের জানানোর জন্য বলি, বিভিন্ন রাজ্যে যে কেন্দ্রীয় প্রকল্পগুলি চলে, সেই প্রকল্পগুলির 60% টাকা দেয় কেন্দ্র এবং 40% টাকা দেয় সংশ্লিষ্ট রাজ্য। উত্তর পূর্বের ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন যে উন্নয়নের যে প্রজেক্ট হয় সেখানে 90% টাকা দেয় কেন্দ্র এবং 10% টাকা সেই রাজ্য বহন করে। সাধারণত ক্ষেত্রে এটাই হয়। আমি আসছি অভ্রের কাছে। অভ্র এই জায়গা থেকেই বলি যে এই জায়গা থেকে ইস্যুটাও সুকান্ত মজুমদার তুললেন। নিশিকান্ত দুবে আরেক ধাপ বাড়িয়ে যে আলাদা মালদা মুর্শিদাবাদকে আলাদা করার কথা বললেন এবং ধর্মের ভিত্তিতে। একই সঙ্গে অনন্ত মহারাজ কোচবিহারকে পরিষ্কার বলছেন যে তিনি বিজেপি রাজ্যসভার এমপি, যে কোচবিহার একটা আলাদা রাজ্য হবে। সত্যি কি এর প্রয়োজনীয়তা আছে? বিশ্বদা, দুটো মৌলিক ইস্যু, একটা হচ্ছে অনুন্নয়ন, দ্বিতীয় হচ্ছে অনুপ্রবেশ। প্রথমেই আমি বলি অনুপ্রবেশ, বলছো মেনে নিচ্ছি, অনুপ্রবেশ রোখার দায়িত্ব তো বিএসএফ। আমাকে প্লিজ বলতে দিন। এবার দেখুন, যদি রাজ্যকে কিছু জমি দেওয়ার দায়িত্ব রাজ্যেরও। একদম। দেখুন, বাংলা ভাগের প্রশ্ন আসছে না, আমরা বারংবার করে প্রথম থেকেই বলছি। অমূলক আলোচনা তৃণমূল কংগ্রেস চালিয়ে যাচ্ছে। এবার বাংলা ভাগের প্রশ্ন যদি নাই আসে,
তারপরে যদি উন্নয়নের খাতিরে কয়েকটা ডিস্ট্রিক্টকে ইনক্লুড করা হয় এই স্পেশাল প্যাকেজের মধ্যে, তাতে কোনো সেন ইন্ডিভিজুয়ালের কি করে বিরোধিতা থাকতে পারে বাংলার মানুষ? আপনারা ভাবুন তো, এটা হচ্ছে আমার মৌলিক প্রশ্ন, এই জায়গাটা ভাবা দরকার। আর দ্বিতীয়ত, আপনি যে নিশিকান্ত দুবের কথা বললেন, আর তার সঙ্গে অরূপদা খুব খুব সুন্দরভাবে একটু মিথ্যাচার করে দিয়েছেন, যে এমএলএ এর কথা বলেছেন, এমএলএ মোটে ওই কথাটা বলেননি। এমএলএ কি বলেছেন অরূপদাকে আমি রিকোয়েস্ট করবো এই শো এর পর একটু কাইন্ডলি আপনি শুনে নেবেন পুরোটা। এমএলএ আমাকে এবার বলতে দিন প্লিজ। যেই বিজেপির এমএলএ এর কথা আপনি বলছেন, উনি পরিষ্কার বলেছেন ওনার জেলায়, ওনার কনস্টিটিউয়েন্সির মধ্যে এমন এমন এরিয়াজ রয়েছে যেখানে ভারতবর্ষের পতাকা উত্তোলন করতে যাওয়া হয় না পর্যন্ত। বলা হয় ওয়াকফ প্রপার্টি, আগে সেসব ঠিক হবে, তারপর এখানে ভারতীয় পতাকা উত্তোলন হবে। মামার বাড়ির আবদার চলছে। গৌরীশঙ্কর ঘোষ এমএলএ গৌরীশঙ্কর ঘোষ বিজেপির বিধায়ক মুর্শিদাবাদ, তিনি একদম লাইন যেটা বলেছেন আমি পড়ে দিচ্ছি। 1922-এর 18ই আগস্ট আমি দাবি জানিয়েছিলাম মুর্শিদাবাদ শুধু নয়, মালদা, এবং 2022-এর 18ই আগস্ট আমি দাবি জানিয়েছিলাম মুর্শিদাবাদ শুধু নয়, মালদা এবং ঝাড়খণ্ডের কিছু অংশ নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করা হোক, তবেই মুর্শিদাবাদকে রক্ষা করা যাবে। নিশিকান্ত যা বলেছেন তা বাস্তব। একদম বিশ্বদা যেটা বলেছেন তার সঙ্গে আমি যেটা বললাম সেই লাইনটাও রয়েছে। কিন্তু অনুপ্রবেশকে এন্ডোর্স করছে তৃণমূল কংগ্রেস, তাদের কথাতেই পরিষ্কার। মিথ্যাচার তারা করে যাচ্ছে, এরকম করে তেলে বেগুনে হয়ে জ্বলে উঠছে। এবার এই পর্যায়ে দাঁড়িয়ে একদম সেখানে দাঁড়িয়ে এই অপদার্থ এবং অযোগ্য স্বরাষ্ট্রমন্ত্রীর অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রী অপদার্থ, আমাদের রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অপদার্থ, উনি এন্ডোর্স করেন এটা। আর আরেকটা জিনিস বলি, তৃণমূলের স্ট্যান্ডটা দেখুন, 72টা জায়গায় তার কাটা লাগাতে যায়নি, 72টা জায়গায় তার কাটা লাগাতে যায়নি বিএসএফ কে। 72টা জায়গায় এই তৃণমূল কংগ্রেস এবং তৃণমূলের কংগ্রেসের সরকার কাটা তার লাগাতে দেয়নি বিএসএফ কে। ওই 72টা জায়গা দিয়ে একটু কমাতে বলুন। 72টা জায়গা দিয়ে যদি কোনো অনুপ্রবেশকারী ঢুকে যাবে, যদি ঢুকে পড়ে, তৃণমূলের স্ট্যান্ড হচ্ছে এই তো বিএসএফ কে টপকে ঢুকে পড়েছে, এবার আমরা ওটা আধার কার্ড বানিয়ে দেবো, ভোটার কার্ড বানিয়ে দেবো। এটা তৃণমূল কংগ্রেস বুঝছেন। আর 19-এর লোকসভা ভোট, 21-এর বিধানসভা ভোট, হ্যাঁ আসছি, 24-এর লোকসভা ভোট, উত্তরবঙ্গে কিন্তু এবারে সামান্য ভালো হয়েছে কোচবিহার। তৃণমূলের কিন্তু খারাপ ফল অব্যাহত। 2019-এর সঙ্গে 2021-এর আপনি এটা বার করুন বিধানসভার ফলাফলটা। 2019-এর ওরা যত বিধানসভা পেয়েছিল, 2021-এর বিধানসভার ফলাফলটা উত্তরবঙ্গে আপনি বার করে দেখুন, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই তফাৎ। এবং আমি বলছি লোকসভার নির্বাচনের যে প্রেক্ষী আর বিধানসভা নির্বাচনের প্রেক্ষিটা আলাদা হয়। আর সবকটা পৌরসভা আমরা পেয়েছি, সবকটা পঞ্চায়েত আমরা পেয়েছি। মুখ্যমন্ত্রী নিজের কনস্টিটিউয়েন্সিতে 5টা কি বলবেন আপনি বলুন না, মুখ্যমন্ত্রী ভবানীপুরে 5টা বলুন না কি করে হেরে গেলেন? তুমি মনে করছো ভালো ফল হয়েছে, তাই তো? আমি বলছি যে গতবারের লোকসভা থেকে এবারের লোকসভা নির্বাচনের ফলাফল ভালো হয়েছে, আর লোকসভাতে 2019-এ যা রেজাল্ট হয়েছিল 2021-এ তার থেকে অনেক বেটার হয়েছে। কি ফল? খুন করেছেন সেই পরিসংখ্যান নিচ্ছেন? বলবো এই তো উন্মাদের মতো আপনি যখন অন্যদের বলার মাঝখানে করেন, উন্মাদের মতো আচরণ করলে হবে না। আপনি আসুন, আপনি এই জায়গায় আপনি বাকিদেরকে বলতে দেবেন, আমরা এখনো কিছু করতে পারবো। দাঁড়াও কনিকা, এই যে সিপিএম কংগ্রেস বারবার বলে থাকে এ রাজ্যে একটা বাইনারি তৈরি হয়ে গেছে, একদিকে বিজেপি একদিকে তৃণমূল, হিন্দু মুসলিম এই নিয়ে টানাটানি মারামারি গন্ডগোল কাটাকাটি চলছে। এই ইস্যুতে আপনাদের অবস্থান কি? দেখুন মধ্যপন্থা তো রাজনীতিতে সাধারণত খুব সফলতা আসে এমন তো নয়, আপনাদের অবস্থান কোন জায়গাতে রয়েছে? সেটা তো আপনারা সবাই জানেন, কারণ সিপিআইএম এর আদর্শ বা সিপিআইএম এর কথা তা তো কোনো লুকানো না। আমরা তো সবসময় বলেছি বাইনারিকে ভাঙবার চেষ্টা করতে হবে। আর হিন্দু মুসলমানের প্রশ্ন তো না, আমার ভারতবর্ষের সংবিধান মেনে আমরা চলি। আমাদের ভারতবর্ষের সংবিধান তো ধর্মনিরপেক্ষ সংবিধান, সেখানে কোনো একটি সম্প্রদায়কে আক্রমণ করে বিজেপি যে কথা বলে আমরা সেই কথা বলবো কেন? আর প্রত্যেক মানুষের সমান অধিকার আছে বলে আমরা মনে করি, তাই কাউকে অ্যাপিস করারও প্রশ্ন নেই। আবার নিশ্চিত করে স্বাভাবিকভাবে গণতন্ত্র মানে এই যে সংখ্যাগুরুদের দ্বারা সংখ্যালঘুদেরও তাদেরও যে অধিকার, সেই
সেই অধিকারকে নিশ্চয়ই মান্যতা দিতে হবে। কিন্তু তা করতে গিয়ে যদি দেখা যায় যে ভারতীয় জনতা পার্টির মতন তারা যা বলছেন, তারা সবসময় একটা সম্প্রদায়কে, কারণ ওদের তো ঘোষিত শত্রু, তাই একটা সম্প্রদায়কে আক্রমণ করে কথা বলছেন, তাদের কথা বলছেন, তাহলে বাঙালিদের প্রশ্ন, বাংলার প্রশ্ন, এবং আমরা বারবার বলবো যে সেকুলারিজমের প্রশ্ন, প্লুরালিজমের প্রশ্ন, বহুত্ববাদের প্রশ্ন, যা আমার ভারত, চিরকাল ভারত সেই পথে চলেছে, এবং স্বাভাবিকভাবেই কোনো একটি নির্দিষ্ট অংশের মধ্যে আমরা বারবার বলি সেই অংশের কোনো একটি নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট স্থান, তার দাবিকে যদি স্বীকার করতে হয়, তার উন্নয়নকে যদি স্বীকার করতে হয়, তাতে অটোনমি দাও, তাদের আরো বেশি করে যাতে তারা সেই কাজ করতে পারে তা দেখো। কিন্তু তার মানে ধর্মকে কেন্দ্র করে কাউকে দাঁড়িয়ে দেয়া, এটা বিজেপির যে রাজনীতি, এটা আমরা কখনোই তার সপক্ষে নই। এবং তৃণমূলও যদি এই সাম্প্রদায়িক মেরুকরণকে ব্যবহার করে সাম্প্রদায়িক প্রতিযোগিতায় নামে, নিশ্চিত করে তাকে সমর্থন করতে পারি না। ধন্যবাদ। আসলে পশ্চিমবঙ্গে মানে শ্রী চৈতন্যর বাংলায় বহুত্ববাদের সূত্রপাত বহু বছর আগে থেকে, 500 বছরের আগে থেকে। আমি বিমলদার কাছে, বিমলদা, এবারের লোকসভা ভোটে যদি আমরা দেখি, বিজেপি গোটা রাজ্যে মুসলমান ভোট, মাইনরিটি ভোট 8% ভোটও পায়নি। সে কারণে কি যে গোটা দেশে 8% পায়নি? সেই কারণে কি কিষেনগঞ্জ, আরারিয়া, কাটিহার, মালদা, মুর্শিদাবাদ নিয়ে এই পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলের কথা বলছেন? আমার কথা আমি 2-3টে পয়েন্ট জাস্ট 2-3টে লাইনে করে বলে দেবো। এক, বাংলা, পশ্চিম বাংলা নিয়ে আমাদের আবেগ, সেটা নিয়ে প্রশ্ন করার কোনো জায়গা নেই, কারণ আজকে পশ্চিমবঙ্গ থাকতো না যদি শ্যামাপ্রসাদের নেতৃত্বে আন্দোলন না হতো। এক, তাই এই বাংলার 1 ইঞ্চি ভাগ হবে না। দলের মুখপাত্র হিসেবে আমি বলে যাচ্ছি, গণতান্ত্রিক সমাজে যে কেউ, আমি শেষ করি, গণতান্ত্রিক সমাজে যে কেউ তার মতামত প্রকাশ করতে পারেন, ওটা আমার দলের মত নয়। এক। দ্বিতীয় কথা হচ্ছে যে আমার রাজ্যের আইডেন্টিটি যেরকম গুরুত্বপূর্ণ, ভারতবর্ষের ঐক্য এবং সংহতিও গুরুত্বপূর্ণ। যদি দিনের পর দিন এই রাজ্য যারা সরকার চালায়, তারা অন্য জায়গা থেকে যারা অনুপ্রবেশ করছে তাদের মদত দেয়, প্রশ্ন করবেন বিএসএফ কি করছে? আমরা সবাই মিলে চলুন তো এই পোরাস বর্ডারে হাত ধরে ধরে বিএসএফ দাঁড়াতে পারে কিনা? তাহলে স্থানীয় প্রশাসনের সেখানে ভূমিকা আছে কিনা? সেই স্থানীয় প্রশাসনের নেতৃত্বে যদি ঘটনাগুলো ঘটে, তাহলে অন্য রাজ্যের মানুষ যদি আতঙ্কিত হয়, সেই আতঙ্কটাকে আপনি অস্বীকার করতে পারেন? আর সবচেয়ে বড় কথা, একটা কথা বলেই শেষ করি, 500 বছরে মোগলরা যা পারেনি, এই স্বাধীনতার পরে কিছুটা কংগ্রেস, অনেক বেশি সিপিএম, তার চেয়ে অনেক বেশি তৃণমূল ওটাই করে দিয়েছে। পশ্চিম বাংলায় এখানকার যে হিন্দু হোমল্যান্ড তৈরি হয়েছিল, তাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। আমি একটা কথা বলে শেষ করি, আমি মেদিনীপুরের মানুষ। একটা সময় মেদিনীপুর উড়িষ্যা চলে যাবার কথা ছিল। মেদিনীপুরের পুরনো লোকেরা বলে আমাদের মধ্যে উড়িষ্যা চলে গেলেই ভালো হতো, কারণ পশ্চিম বাংলা যা অবস্থা। এই আতঙ্ক সর্বত্র বিশ্ব। ওই চোখ বন্ধ করলে প্রলয় বন্ধ হয় না। এটা আমরা আগ্নেয়গিরির ওপর বসে আছি, সেই আগ্নেয়গিরি যদি বাস্ট করে না, কেউ আমরা বাঁচতে পারবো না। আসলে আতঙ্কটা তৈরি করা হচ্ছে একটা মিথ্যে প্রপাগান্ডা দিয়ে, একেবারে মিথ্যা। কখনোই সাপোর্ট করি না, সাপোর্ট করি না, তা জানেন, সবাই জানেন, এবং তার মধ্যে যা ভূমিকা নিতে হবে তা ভূমিকা নিতে, কিন্তু তার মানে অসত্য কথা বলি, অসত্য কথা বলি। আমরা জানি যে বিধানসভা বা লোকসভা সেটা হচ্ছে আইনসভা, অর্থাৎ সেখানে বলা কথার আইনি বৈধতা থাকে। আমি কোনো চ্যানেলে বসে কি বললাম সেই কথার 10 নয়া পয়সা কোনো আইনি বৈধতা থাকে না। তাই এখানে বসে যতই বুক বাজিয়ে বলি আমার কথাই বিজেপির কথা, আপনার কথা বিজেপির কথা নয়। আপনার সাংসদ পার্লামেন্টে দাঁড়িয়ে যেটা বলেছেন সেটা অন রেকর্ড, সেটা ইতিহাস থেকে মুছবে না। আপনার বিধায়ক আজকে পশ্চিমবঙ্গ বিধানসভায় দাঁড়িয়ে গৌরীশঙ্কর ঘোষ যেটা বলেছে সেটা আইনসভার রেকর্ড হয়ে গেছে, সেটা বিধানসভা থেকে মুছবে না। আপনি এখানে দাঁড়িয়ে বলতে হয় কারণ 230টা আসন দক্ষিণবঙ্গে রয়েছে, সাফ হয়ে যাবে বিজেপি দক্ষিণবঙ্গ থেকে। আর বিজেপি ওদের প্রতিনিধিদের বলুন 45 মিনিটও লাগবে না, 15 মিনিট একটা শব্দ, একটা বাক্যবন্ধ বলতে, যাতে হিন্দু মুসলমান ভারত পাকিস্তান এই শব্দগুলো থাকবে না, কোনো বক্তব্য শেষ করতে পারবে না। কারণ যাদের রাজনীতিটা শুরু হয় ধর্ম দিয়ে, যাদের রাজনীতিটা শুরু হয় অন্য ধর্মকে আক্রমণ দিয়ে, তারা পরমত সহিষ্ণুতার কথা বলবে না। আমাদের দুর্ভাগ্য আজকে এই দলটা দেশের শাসন ক্ষমতায় রয়েছে, যে দেশটা ভারতবর্ষের রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হয়, যে রবীন্দ্রসঙ্গীত আমাদের শিক্ষা দেয়
যে পাঞ্জাব ও সিন্ধু গুজরাট ও মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, তার পরের লাইনটা আমাদের বলে দেয় অহরহ তব আহ্বান প্রচারিত শুনিতব উদারবাণী হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি। যারা এই ফেব্রিককে ভাঙতে চায় তারা আরএসএস, তারা বিজেপি। ওদের এজেন্ডা সফল হতে দেয়নি ভারতবর্ষের মানুষ, কোনোদিনও দেবে না, কোনোদিনও দেবে না। ওরা হিন্দু মুসলমানে আগুন লাগাবে, পেট্রোল ঢালবে, কিন্তু ভারতবর্ষের মানুষ সেই আগুনে জল ঢেলেছে, আগামী দিনেও জল ঢালবে। যারা আমার দেশকে হিন্দুস্তান তৈরি নয়, কারোর বাবার সম্পত্তি নাই ভারতবর্ষ। এই ভারতবর্ষ আমাদের সবার ছিল, আছে, সারা জীবন থাকবে। এই ভারতবর্ষ যেরকম হিন্দু এই ভারতবর্ষ মুসলমান কলিম খানের ছিল, আছে, সারা জীবন থাকবে। এটাই তৃণমূলের আসল চরিত্র বেরিয়ে পড়ে। এই ভারতবর্ষ যারা এই সোশ্যাল ফেব্রিক ভাঙতে চায় তারা লালন ফকিরের মাটিকে অপবিত্র করে, তারা রবীন্দ্রনাথকে অপমান করে, তারা কাজী নজরুল ইসলামের অপমান করে। তাদের কথায় ভারতবর্ষ চলেনি, চলবে না। তৃণমূলের আসল চরিত্র বেরিয়ে পড়ে, বাপ 14 পুরুষ তুলে গালি দেয়, পাবলিকের চোর বলে। অন্তত এই চোর কথাটা আমাদের বিজেপির মতো ধর্ষকদের মারা পড়ে না। শেষ পর্যন্ত জয়ী হবে নৈতিকতা, জয়ী হবে আবেগ, জয়ী হবে মানবিকতা। এটুকুই শুধু প্রার্থনা। অনেক অনেক ধন্যবাদ আজকে অনুষ্ঠানে আসার জন্য।